হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। এক সপ্তাহ পর হৈমীর পরীক্ষা শুরু। সে কথা মাথায় রেখে নিজের কর্তব্য পূরণ করে রুদ্রর পাঠানো পার্সেল সূচনা হৈমীকে দিতেই সে সেগুলো গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করে। তীব্র ক্রোধে ফেটে পড়ে জেদ দেখিয়ে বলে, যে মানুষটা আমার সঙ্গে যোগাযোগ রাখেনি তার দেওয়া কোনো কিছুই নিতে আমি রাজি নই। হৈমীর বক্তব্য রুদ্রকে জানালে সে দ্রুত মিটিং শেষ করে সরাসরি ভিডিও কল দেয় হৈমীকে। হৈমী তখন গোসল করে চুল আঁচড়াচ্ছে। ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গেই ফরমাল পোশাকে রাশভারী রুদ্রর মুখ দেখতে পায়। ঠোঁটের কোণে হাসি ফুটে মুহূর্তেই তাচ্ছিল্য করে বলে, শুনেছি যাতায় পড়লে বাঘ ধান খায়। সদ্য স্নান করা হৈমীর স্নিগ্ধ মুখে তীক্ষ্ণ চোখে তাকাল রুদ্র। বস চেয়ারে হেলান দিল সন্তর্পণে। অধরে বিদ্রুপের হাসি ফুটিয়ে পাল্টা জবাব দিল সেও, বাঘ ধান খায় কি খায় না সে বিষয়ে আমার কোনো আগ্রহ নেই, কিন্তু রুদ্র শেখ ধানকে ভাত বানিয়ে খেতে জানে। ধোপ চিপল হৈমী তর্জনী উঁচিয়ে বলল, দেখুন আপনি কিন্তু খুব খারাপ। কতগুলো ফোন দিয়েছি আমি, কতগুলো মেসেজ করেছি জানেন? জানি, সোজাসাপটা উত্তর দিল রুদ্র। মুখ হা হয়ে গেল হৈমীর। চোখ কটমট করে তাকিয়ে রইল সে। রুদ্র শেষ বেতোয়াক্কা না করে বলল, আমার অফিসে বেশ চাপ, আপাতত আসতে পারছি না, তবে সিওর থাকো পরীক্ষার মাঝে গিয়ে দেখা করে আসব একদিন। এ কথায় সন্তুষ্ট হল হৈমী। মনটাও ভালো হয়ে গেল তার। খুশিতে গদগদ হয়ে জিজ্ঞেস করল, কেমন আছেন আপনি? ঠিকভাবে পড়াশোনা করবে, ঠিকভাবে খাওয়া দাওয়া করবে? আশানুরূপ রেজাল্ট না পেলে লজ্জায় তোমার ভাই মুখ দেখাতে পারবে না। একজন লেকচারারের বোন তুমি, আশা করি এটা মাথায় থাকবে। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। এত ফোন মেসেজ করে প্রেম দেখাতেও হবে না। সময় করে আমিই ফোন করব। যতদিন পরীক্ষা চলবে ঠিক ততদিন এই কথাগুলো মাথায় রাখবে। রাখছি, রাতে ফোন করব। টুট টুট করে ফোনটা কেটে গেল। হৈমী স্তব্ধ হয়ে বসে কিয়ৎক্ষণ। ধোপ চিপে বিরস বদনে আফসোস মিশ্রিত নিঃশ্বাস ফেল। বিড়বিড় করে বলল, ধুর ছাই, এতদিন পর ফোন করেছে। কোথায় মান অভিমান করব? দুজন দুজনের খবর নিব। কথা চলতে চলতে একটু রোমান্টিক মুডে চলে যাব। তা না, ঠাসঠুস বকবক করে কেটে দিল। আনরোমান্টিক জামাই একটা। রাতে ফোন করবে রুদ্র, তাই দুপুরে খেয়ে দিয়ে পড়তে বসল হৈমী। রাত পর্যন্ত পরের সময় কাটাবে। এরপর রুদ্র ফোন করলে ভালো মন্দ দুটি কথা বলবে। হৈমীর চোখ মুখের উজ্জ্বল ভাব দেখেই সূচনা বুঝতে পারল রুদ্রর সঙ্গে কথা বলে তার মন ভালো হয়ে গেছে। তাই রুদ্রর পাঠানো জিনিসগুলো রুমে এসে দিয়ে গেল। হৈমী সেগুলো খুলে দেখল, দুটো শাড়ি, দুটো সেলোয়ার কামিজ, 15,000 টাকা। এছাড়াও পরীক্ষার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র। যা দেখে নিঃসন্দেহে বলা যায় সে খুবই দায়িত্বশীল একজন ব্যক্তি। সবকিছু গ্রহণ করলেও 15,000 টাকা সে সূচনাকে দিয়ে দিল। বলল, টাকা দিয়ে আমি কি করব? এগুলো আমার লাগবে না। সূচনা হৈমীর হাত চেপে ধরে বলল, টাকা দিয়ে কি করবে তুমি ভালো জানো। শোনো, আমার ভাইয়ের বউয়ের খরচ তার বাবার বাড়ির লোক বহন করবে। এটা কিন্তু ভালো দেখায় না। ঠিক যেমন আমার খরচ তোমার ভাইয়া দিচ্ছে, তোমার খরচও আমার ভাই দেবে, এটাই নিয়ম। হৈমী কিঞ্চিত লজ্জা পেল। সূচনা তার পার্স বের করে সেখানে টাকা রেখে বলল, পড়াশোনা করছো? যেদিন নিজের পায়ে দাঁড়াবে সেদিন চাইলে তুমিও এভাবে তাকে দিতে পারবে। স্বামীর টাকার উপর যেমন স্ত্রীর হক আছে, তেমনি স্ত্রীর টাকার উপর স্বামীরও হক আছে, বুঝলে? যেহেতু এখন আমরা কেউ নিজের পায়ে দাঁড়াইনি, সেহেতু তাদের কর্তব্যটুকু সন্তুষ্টির সঙ্গে গ্রহণ করতে হবে। মাথা নাড়ল হৈমী। অর্থাৎ সূচনার কথা সে বুঝতে পেরেছে। মিষ্টি করে হেসে সূচনা বলল, আমি যাই, তুমি মন দিয়ে পড়ো, ভালো রেজাল্ট করতে হবে কিন্তু। 1 মাস পর বিকেলবেলা রুম অন্ধকার করে শুয়ে আছে সূচনা। মাহের রুমে ঢুকে লাইট অন করতেই নাক টানার শব্দ পেল। চট করে ঘাড় ঘুরিয়ে বিছানায় তাকাতেই দেখল সূচনা চোখের পানি আড়াল করে ধাতস্থ হয়ে বসল। ভ্রু কুচকে এগিয়ে এলো মাহের বিছানায় বসে থমথমে কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে সূচনা? মাহেরের মুখের দিকে তাকিয়ে বুকটা হুহু করে উঠল সূচনার। লুকিয়ে ফেলা কান্নাগুলোও বেরিয়ে এলো আচমকা। হতভম্ব হয়ে গেল মাহের।
সহসা সূচনার কাঁধে হাত রেখে প্রশ্ন করল, এই মেয়ে এভাবে কাঁদছ কেন? সম্পর্কে উন্নতি ঘটেছে অনেক। আপনি থেকে তুমি সম্পর্কে পদার্পণ করেছে উভয়। বেড়েছে একে অপরের মনের মিলনের গভীরতাও। হলো না মাহের, হলো না। বুঝতে না পেরে আরেকটু ঘনিষ্ঠ হয়ে বসল মাহের। ধীরে ধীরে সূচনাকে বুকে আগলে নীল মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বলবে তো, এভাবে কেন কাঁদছ? কি হয়নি বলো। আমি আবারও ব্যর্থ। ক্রন্দনরত কণ্ঠে সূচনা এটুকু উচ্চারণ করতেই চমকে উঠল মাহের। সহসা সূচনার কাঁধ ধরে মুখের দিকে দৃষ্টি রাখল। চোখে চোখ পড়তেই সূচনা বলল, এবারেও ও এলো না। হাফ নিঃশ্বাস ছেড়ে মাহের সূচনার দুই গালে আলতো স্পর্শ করল। মুখোমুখি হয়ে আদুরে সুরে বলল, কি বোকা মেয়ে, সামান্য বিষয়টা নিয়ে এভাবে কেউ কাঁদে? এই আমরা বিয়ে করেছি কতদিন হুম? আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কই গড়ে উঠেছে মাত্র 2 মাস। তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? হায় আল্লাহ, একে নিয়ে আমি কি করি? সূচনার চোখের পানিগুলো বাঁধনহারা। মাহের তাকে গভীর করে বুকে জড়িয়ে নিল। মাথায় চুমু খেয়ে সান্ত্বনা দিল। আমাদের পুচকো আসবে, সূচনা শীঘ্রই আসবে। আল্লাহ তায়ালার আমাদেরকে বিশেষ সময়ে বিশেষ উপহারটা দিবেন, তুমি একটু ধৈর্য ধরো প্লিজ। ধীরে ধীরে শান্ত হল সূচনা। মাহের দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, আমি জানি সূচনা মা তোমাকে বংশধর আনার জন্য তাড়া দিচ্ছে, কিন্তু আমার এত তাড়া নেই। আল্লাহ যখন চাইবে তখনই আমাদের সন্তান আসবে। এখানে তোমার হাত নেই। সন্তান বাজারের কোনো পণ্য নয় যে চাওয়া মাত্রই পেয়ে যাব। মা কেন অবস্থা করছে বুঝতে পারছি না, কিন্তু এসবের জন্য তোমার পড়াশোনা আর মনে বিরূপ প্রভাব পড়ছে, এটা ঠিক বুঝতে পারছি। হৈমির পরীক্ষা আগামীকাল শেষ। কথা অনুযায়ী রুদ্র পরীক্ষার মাঝে একটা দিন সময় করে উঠতে পারেনি, দেখা করতে পারেনি হৈমির সাথে। তাই শেষ পরীক্ষার আগের দিন রাত 8টার মধ্যে অফিসিয়াল সব কাজ শেষ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সে সারাদিন অফিস করে রাতে নিজেই ড্রাইভ করে ফেরার পথে ছোট্ট একটি দুর্ঘটনা ঘটায়। মাথায় আর হাতে চোট পেয়ে টাঙ্গাইল না গিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে যায়। সেখানে তার বান্ধবী সুবর্ণা ছিল। সে তার মাথায় ব্যান্ডেজ করে হাতে 2টো সেলাই করে দেয়। কিছু মেডিসিন লিখে দিলে সে ফেরার জন্য উদ্যত হয় হসপিটালের করিডোরে। তখনই অল্পবয়সী এক যুবকের সঙ্গে ধাক্কা লাগে তার। একদিকে শরীরের শোচনীয় অবস্থা, অপরদিকে মাথার ভেতর চলছে তাকে রাতের মধ্যে টাঙ্গাইল ফিরতে হবে। সকালে হৈমিকে পরীক্ষা দিতে সে নিজেই নিয়ে যাবে। তার ওপর এভাবে বেখেয়ালি যুবকটি ধাক্কা খেল। প্রচণ্ড বিরক্ত হয়ে তাই যুবকটিকে ধমকে মারতে উদ্যত হল সে, বা হাতে কলার চেপেও ধরল। যুবকটিও কম নয়। অগ্নিচক্ষুতে তাকিয়ে কাঁধ চেপে ধরল রুদ্রর। মুহূর্তেই ছোটখাটো হট্টগোল বেজে গেল। যুবকটি যে পথ দিয়ে এলো সে পথেই উপস্থিত হল একজন মাঝবয়সী মহিলা। ভীতিকর কণ্ঠে সে বলল, এই রিমন, কি হয়েছে? এই ছেলে আমার ছেলেকে মারছ কেন তুমি? তীব্র ক্রোধান্বিত চোখ দুটো সহসা তুলতেই সম্মুখে দণ্ডায়মান নারীটিকে দেখে আচমকা যুবকটির কলার ছেড়ে দিল রুদ্র। কান দুটো সজাগ হল, চোখ দুটো বিস্মিত। মেরুদণ্ড দিয়ে নেমে গেল শীতল স্রোত। যুবকটিকে কিছু বলতে গিয়েও ঠোঁট কেঁপে উঠল। সম্মুখের নারীটিকে আপাদমস্তক দেখে অবচেতনেই হৃদয় টনটন করে উঠল। হাহাকার করে বের হতে চাইল একটি শব্দ, মা, কিন্তু তীব্র ঘৃণায় সেটুকু আর বের করতে পারল না। সম্মুখের নারীটিও বিস্মিত চোখে তাকিয়ে। নিজের প্রথম সন্তানকে চিনতে সে একটুও ভুল করেনি। ছবিতে যেমনটা দেখেছিল তার চেয়েও বেশি সুদর্শন তার প্রথম সন্তান রুদ্র শেখ। মনে মনে ভাবতেই ডুকরে উঠল সে। চোয়ালদ্বয় শক্ত করে ধীর পায়ে এগিয়ে এসে রুদ্র বলল, মিসেস সুরভি। সুরভি বেগম হাত বাড়াল রুদ্রর দিকে, একটি ছোঁয়ার আশায়। ছিটকে দূরে সরে গেল রুদ্র। তীব্র ঘৃণায় চোখ খিচিয়ে বলল, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। রিমন ভ্রু কুঁচকে মায়ের পাশে এসে দাঁড়াল। রুদ্রর প্রতি হওয়ার কঠিন রাগটা নিমিষেই কমে এসেছে তার। মনে জেগেছে কৌতূহল। সে কৌতূহল থেকেই মাকে জিজ্ঞেস করল, আম্মু বড় ভাই? সুরভি মাথা নাড়াল। রুদ্র রিমনের দিকে অসহনীয় ঘৃণায় তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। সুরভি বেগম রুদ্রর দিকে এগিয়ে এসে বলল, তোর কি হয়েছে বাবা? মাথা হাতের একই অবস্থা। এই রুদ্র। আচমকা সুরভি বেগম রুদ্রর বাহুতে চেপে ধরলেন। তৎক্ষণাৎ রুদ্র হিংস্রতার সঙ্গে এক ঝটকায় হাত ছাড়াল। বিষয়টা এতটাই ক্রোধের সঙ্গে ঘটল যে সুরভি তাল সামলাতে না পেরে ছিটকে গেলেন। মাকে পড়ে যেতে দেখে রিমন এসে ধরল।
মেজাজ খারাপ করে রুদ্রর দিকে তাকাল। বলল, এটা কি ধরনের আচরণ? রুদ্র সহসা তর্জনী উঁচিয়ে বলল, এই আচরণ শিখাবি না গিয়ে। এটুকু বলে সহসা থেমে গেল। বাকিটুকু আর উচ্চারণ করতে পারল না। একরাশ ঘৃণা নিয়ে দ্রুত প্রস্থান করল তার দেখা নিকৃষ্ট একজন মায়ের সামনে থেকে। সুরভি বেগম তার চলে যাওয়ার পথে তাকিয়ে মুখে আঁচল চেপে ডুকরে উঠলেন। রিমনের বুকে মুখ গুজে অশ্রুপাত করলেন বিরতিহীন। রুদ্রর বাড়ি ফিরতে ফিরতে ফজরের আজান দিয়ে দিল। অসহনীয় দুঃখ কষ্টে জর্জরিত বুকটা নিয়ে ঘরে ফিরল সে। বিছানায় গা এলিয়ে দিতেই বুঝল গা কাঁপিয়ে জ্বর আসছে। মস্তিষ্কে জুড়ে সুরভি বেগমের মুখ গিজগিজ করছিল। এরই মধ্যে সহসা হৈমির মুখটা মনে পড়ল। গভীর ঘুমে তলিয়ে যেতে যেতে শুধু অস্ফুট স্বরে বলল, কথা রাখতে পারলাম না। এর জন্য আমি একটুও সরি নই। তোমার কপাল খারাপ। কারণ আমি মানুষটাই খারাপ। আমি কেন খারাপ জানো? কারণ আমাকে যিনি জন্ম দিয়েছেন ওই একটা খারাপ। ওকে আমি খুব ঘৃণ করব, খুব ঘৃণ। পরীক্ষা শেষ করে বাড়ি ফিরে গোসলে ঢুকেছে হৈমি। এমন সময় সূচনার কাছে ফোন এলো দাদিনের। জানালো রুদ্রর অবস্থা খুব খারাপ, এক্ষুনি তাকে নিয়ে হাসপাতাল যাচ্ছে। সে যেন হৈমি আর মাহেরকে নিয়ে হাসপাতালে চলে আসে। গোসল করে বের হওয়ার পর খবরটা শোনামাত্র হৈমির চোখ দিয়ে অবিশ্রান্ত জল গড়াতে লাগল। একদিকে সূচনা, আরেকদিকে হৈমি। একসঙ্গে দুজনকে সামলে ২০ মিনিটের পথ শেষ করল মাহের। হাসপাতালে যাওয়ার পর শুনতে পেল গতকাল রুদ্র কখন বাড়ি ফিরেছে কেউ জানত না। দুপুর ১২টার দিকে দাদিন রুমের দরজা খোলা দেখতে পেয়ে রুমে যায়। রুদ্রকে মেঝেতে সেন্সলেস অবস্থায় পায়। হাসপাতালে আনার পর ডক্টররা জানায় অতিরিক্ত মদ্যপানের ফলে ঘুমের ঘোরে মাইল্ড স্ট্রোক হয়েছে তার, যা বড় ধরনের স্ট্রোকের পূর্বলক্ষণ। এ বয়সে এ ধরনের রোগ খুবই দুঃখজনক বলে আফসোস করছে ডাক্তাররা।